কোভিডের টিকা নেওয়া বিদেশি নাগরিকদের ভ্রমণের অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশে ঈদের আগে পরে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ থাকবে। বাংলাদেশে মিডিয়া জগতে সেলফ সেন্সরশিপ উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা তারাই ভালো সম্পাদক, নিউজ ম্যানেজার, যারা মালিকের স্বার্থটা ঠিক করে চেঞ্জ করতে পারি, সরকারের কিছু খবরদারি থাকে অনেক সময়, সেগুলো যারা চেঞ্জ করতে পারি, তারাই এখন আমরা ভালো সাংবাদিক, ভালো সম্পাদক। পশ্চিমবঙ্গে কিভাবে এত বড় জয় পেলেন মমতা ব্যানার্জি? আর শেষে রয়েছে ফোন-ইন। তবে অধিবেশনের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। জার্মানির পুলিশ বলছে শিশু নির্যাতনের ছবি ডার্কনেট বা ইন্টারনেটের অন্ধকার জগতে শেয়ার করার জন্য তারা বিশ্বের অন্যতম বৃহৎ একটি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে চালানো এক অভিযানে 4 জন জার্মানকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন প্যারাগুয়েতে থাকেন। কর্মকর্তারা বলছেন বয়েস টাউন নামে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা 4 লাখের বেশি। ইউরোপীয় কমিশন ইইউতে বিনা প্রয়োজনে ভ্রমণের উপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের সুপারিশ করেছে। তারা বলছে পুরোপুরি টিকা নেওয়া হয়ে গেছে এমন বিদেশি নাগরিক, সেই সঙ্গে যেসব দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার কম, সেখানকার নাগরিকরা যেন ইইউতে ঢুকতে পারে। কুয়েতের যেসব নাগরিক এখনও করোনা ভাইরাসের টিকা নেননি, তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। 22 মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে যাদের টিকা নেয়ার বয়স হয়নি, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। বাইরের দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা এখনও রয়ে গেছে, তা অব্যাহত থাকবে বলে সেদেশের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। ভারতে করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে কোভিড সেবা সুবিধা এবং নিবিড় পরিচর্যা ইউনিট খোলার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছেন, গড়ে প্রতিদিন প্রায় 25,000 লোক সংক্রমিত হচ্ছেন এবং শহরের স্বাস্থ্য অবকাঠামো এখন আর তা সামাল দিতে পারছে না। অন্যদিকে ভারতের সুপ্রিম কোর্ট আজ রাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে মেডিকেল অক্সিজেন সরবরাহ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বাংলাদেশের বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। তবে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন রাতে জানিয়েছেন, মিসেস জিয়া স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। কোভিড পজিটিভ হওয়ায় গত 28 এপ্রিল খালেদা জিয়াকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। শুরুতে আপনাদের জানিয়ে রাখি যে আজকের পরিক্রমার ফোন-ইনে জন্ডিস, গ্যাস্ট্রিক আলসার সহ পরিপাকতন্ত্রের নানা সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ। তবে তার আগে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের সময় আরও বাড়ানো হয়েছে। মে মাসের 16 তারিখ অর্থাৎ ঈদের পর পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। এই সময় ট্রেন এবং লঞ্চ বন্ধ থাকবে, আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। কিন্তু 6 মে থেকে জেলার অভ্যন্তরে বাস চলতে পারবে। এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন চলতি লকডাউন ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে বলে বিস্তর উদ্বেগ, অভিযোগ রয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে শাহনাজ পারভীন। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে 16 মে পর্যন্ত বিধিনিষেধ বর্ধিত করা হয়েছে। এতে কিছু বিষয় শিথিল করা হয়েছে, যেমন জেলার অভ্যন্তরে 6 মে থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আন্তঃজেলা বাস, ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও কলকারখানায় 3 দিনের বেশি ঈদের ছুটি দেয়া যাবে না। শপিং মল খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে না পারলে, অতিরিক্ত ক্রেতা প্রবেশ করলে, মুখে মাস্ক না থাকলে দরকারে নির্দিষ্ট শপিং মল বন্ধ করে দেওয়া হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সরাসরি তদারকি করবে। কী ধরনের যুক্তি মাথায় রেখে নতুন এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে জানতে চেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রদের একজন, ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিনের কাছে। এটা তো কাস্টমাইজ লকডাউন, তাই না? আমাদের এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রেশার। এর মধ্যে থেকে কোন জায়গাটাতে আপনার ট্রাভেলটা কম হবে, ওইগুলো হিসাব নিকাশ করা হয়েছে আর কি, কিছু প্রায়োরিটি ঠিক করে।
ওগুলাকে সিলেক্ট করে করে কিছু কিছু জায়গায় হয়তো রিল্যাক্সেশন করার চেষ্টা, যেমন ধরেন যেসব জায়গাতে অনেক বেশি সমাগম হবে ওগুলার ব্যাপারটা তো ওরা স্ট্রিক্ট থাকতেছে, বাকি জায়গাগুলো হয়তো কিছু কিছু রিল্যাক্সেশন দিবে আর কি। এর মধ্যে যেমন ধরেন অফিস মার্কেটার ছাড়া আদার্স থিং যেগুলো আছে সেগুলো দূরযোগ পাল্লা যেসব গণপরিবহন এগুলাকে রেস্ট্রিক্ট করা হয়েছে আর কি। বাংলাদেশে গত শীতের মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ বেশ কমে এসেছিল, কিন্তু মার্চ মাস থেকে সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়, যা পরে 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শাহনাজ পারভীন। আজ আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের সাংবাদিকদের অনেকে স্বীকার করেছেন নানা কারণে তাদের মধ্যে সেলফ সেন্সরশিপের প্রবণতা বেড়েই চলেছে। তারা নিজেরাই এখন অনেক তথ্য চেপে যান। ডিজিটাল নিরাপত্তা আইন এবং মালিকদের ব্যবসায়িক রাজনৈতিক স্বার্থকে প্রধান প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা। সম্প্রতি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার সংকটের অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। ঢাকার গুলশানে একজন কলেজ ছাত্রীর কথিত আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সম্প্রতি যে মামলা হয়েছে, মামলাটির খবর প্রকাশের ক্ষেত্রে মূলধারার কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রথমে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভিরের নাম প্রকাশ করা হয়নি। সেই প্রেক্ষাপটে গণমাধ্যমে সেলফ সেন্সরশিপের ইস্যু আবারও আলোচনায় এসেছে। এই প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে গণমাধ্যমের সাথে জড়িতদের অনেকে মনে করেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সেলফ সেন্সরশিপের প্রবণতা বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে দেখেন ডিজিটাল নিরাপত্তা আইনকে। সামগ্রিকভাবে একটা আমাদের পেশাটা একটুখানি বলতে পারেন যে হুমকির মুখে, এবং তারপরে এই যে কোভিড, ডিজিটাল যে ট্রানজিশন, সব মিলে আমাদের বাংলাদেশে তো প্রাইমারি মিডিয়া তো হচ্ছে প্রিন্ট। তো প্রিন্ট মিডিয়া বেশ কিছু ভাবে আক্রান্ত বলা যেতে পারে, ট্রানজিশন টু ডিজিটাল মিডিয়া, তারপরে কোভিড। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি আইন একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে সঠিক এবং স্বাধীন সাংবাদিকতা করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে গেছে। যদিও বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার নানা অভিযোগ রয়েছে সাংবাদিকদের, কিন্তু কোনো ক্ষেত্রে যখন সরকারের স্বার্থ বা চাপ সৃষ্টির তেমন কোনো বিষয় থাকে না, তখনও গণমাধ্যমে সেলফ সেন্সরশিপের অভিযোগ উঠছে। সেখানে মালিকের স্বার্থের প্রশ্নকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেন সাংবাদিক সম্পাদকদের অনেকে। সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, বিনিয়োগকারীদের অনেকেই তাদের ব্যবসার স্বার্থে এবং অনেক ক্ষেত্রেই ক্ষমতা বা রাজনৈতিক স্বার্থে গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। মালিকরা হচ্ছে ক্ষমতার অংশীদার, সেই মালিকরা তার ব্যবসায়িক স্বার্থ এবং রাজনৈতিক ক্ষমতার স্বার্থে তার প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। এইটি ব্যবহার করতে যে সেলফ সেন্সরশিপটা চলে এসছে এবং এক ধরনের কর্পোরেট সাংবাদিকতার মধ্যে চলে গেছে। সাংবাদিকদের অনেকেই আবার মনে করেন গণমাধ্যমের চরিত্র এবং সংস্কৃতি এখন বদলে যাচ্ছে। একটি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা বলেছেন, নানা কারণে পেশাদারিত্বই হুমকির মুখে পড়েছে। আমাদের এখনকার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমরা তারাই ভালো সম্পাদক, নিউজ ম্যানেজার, যারা আমরা ব্যবসার স্বার্থটা ঠিক করে সেন্স করতে পারি, মালিকের স্বার্থটা ঠিক করে সেন্স করতে পারি যে অহেতুক সরকারের কিছু খবরদারি থাকে অনেক সময়, ডু ডোন্টস ইত্যাদি, সেগুলো যারা সেন্স করতে পারি তারাই এখন আমরা ভালো সাংবাদিক, ভালো সম্পাদক ইত্যাদি। আর ডু অ্যান্ড ডোন্টস আমরা আসলে কি করব না সেটাও তো এক এক সময় এক এক রকম ভাবে প্রকাশিত হয়। আগ বাড়িয়ে কিন্তু এখন আর আমরা কেউ সাংবাদিকতা করতে পারি না। সেলফ সেন্সরশিপের প্রবণতা বেড়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অনেকেই যখন প্রতিষ্ঠানের ভেতর থেকেই চাপের অভিযোগ তুলছেন, সেই অভিযোগের ব্যাপারে একাধিক মালিক সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি। তবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের একজন নেতা ইকবাল সোভান চৌধুরী এখন একটি ইংরেজি দৈনিকের মালিক সম্পাদক। তিনি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজেরও অন্যতম একজন মালিক। তিনিও বলেছেন, এখন মালিকদের স্বাধীনতা রয়েছে, কিন্তু স্বাধীনতা নেই সাংবাদিকের। কর্পোরেট হাউসগুলো এখন মিডিয়া ওন করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। আমাদের এখানে নতুন যে ট্রেন্ড হয়েছে যে কর্পোরেট গোষ্ঠীর যাদের মালিকানায় এই হাউসগুলো, সেখানেও কিন্তু একটা বিভক্তি দেখা যায়। কখনো কখনো এক হাউস আরেক হাউসকে তাদের ব্যবসায়িক স্বার্থে অথবা রাজনৈতিক স্বার্থে আঘাত হানছেন, এবং সেখানে কিন্তু কর্মরত সাংবাদিকরা কিন্তু সেখানে অংশী হয়ে যাচ্ছেন।
অন্যদিকে দলীয় বিবেচনায় বা রাজনৈতিক কারণে সাংবাদিকদের ইউনিয়নগুলো বিভক্ত। সার্বিক পরিস্থিতি মিলিয়ে বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় আছে কিনা সাংবাদিকদের অনেকের মাঝেও ঘুরপাক খায় সেই প্রশ্ন। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে নিজের আসনে হারলেও মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন। বুধবার 5ই মে তিনি শপথ নেবেন। 294 আসনের বিধানসভায় তার দল তৃণমূল কংগ্রেস 214টি আসন জিতেছে। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা দখলের সর্বশক্তি নিয়োগ করেছিল এবার। এই কোভিড প্যান্ডেমিকের মধ্যেও প্রধানমন্ত্রী মোদী সহ কেন্দ্রীয় নেতারা বারবার এই রাজ্যে প্রচারণার জন্য এসেছিলেন। তারপরেও মমতা ব্যানার্জি এই বিপুল জয় কিভাবে পেলেন, কলকাতায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। মমতা ব্যানার্জি যেখানে থাকেন কলকাতার সেই কালীঘাট এলাকার গলিটার মুখে রবিবার দুপুরে কয়েকশো সমর্থক সবুজ আবির মেখে তুমুল নাচানাচি করছিলেন। পিছনে বাজছিল খেলা হবে গানটি, যেটা ইতিমধ্যেই বহুল পরিচিত হয়ে উঠেছে। এই গান থেকে দুটো কথা মমতা ব্যানার্জি প্রতিটা সভাতেই বলেছেন, কি খেলা হবে তো? সমর্থকরা চিৎকার করে জবাব দিয়েছেন, হ্যাঁ খেলা হবে। নির্বাচনে বিপুল জয়ের পরে সেই সমর্থকরা এখন বলছেন খেলা হলো, জিতল তৃণমূল। কিন্তু কিভাবে জিতল তৃণমূল কংগ্রেস এই ভোটের খেলায়, জানতে চেয়েছিলাম কলকাতার কয়েকজন সাধারণ ভোটারের কাছে। খেলা একটা জায়গাতেই হয়েছে, বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এর যে জোটের ভোটটা, ওই পুরো ভোটটা তৃণমূলে গেছে। বাঙালির যে সংস্কৃতিটা, সেটা বিজেপির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে মেলে না। দিদির কাজটা ভালো হয়েছে, জনগণ সবাই চেয়েছে। তার দল জিতলেও যে নন্দীগ্রামে ভোটের লড়াইতে মমতা ব্যানার্জি স্বয়ং পরাজিত হয়েছেন, সেখানে নির্বাচনের দিন সারাদিন ঘুরেছি। সকাল থেকেই দেখেছি নারী ভোটারদের বিরাট লাইন, যা কিছুটা আশ্চর্যের। কারণ সাধারণত নারীরা ঘরের কাজকর্ম সেরে তারপরে বেলায় ভোট দিতে যান। বাকি পর্বগুলোতেও দেখেছি নারীরা প্রচুর সংখ্যায় ভোট দিচ্ছেন। এদের একটা বড় সংখ্যক ভোট মমতা ব্যানার্জিই পেয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। কথা বলেছিলাম কলকাতার সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক তপশ্রী গুপ্তর সঙ্গে। অনেকেই বলছেন যে এটা তৃণমূলকে ভালোবেসে ভোট নয়, এটা অ্যান্টি বিজেপি ভোট। অবশ্যই সেটা অনেকাংশে সত্যি, কিন্তু পুরোপুরিটা সত্যি হতে পারে না। পুরোপুরি নেগেটিভ ভোটে কখনো এরকম বিপুল জয় পাওয়া যায় না। সেক্ষেত্রে নিশ্চয়ই আজকে মমতা ব্যানার্জির যে ভালো কাজগুলো যা যা করেছেন, একদিকে যেমন আমরা একটা দাঁড়িপাল্লায় আমরা তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট রাখবো, আরেকটা দাঁড়িপাল্লায় আমরা নিশ্চয়ই এই যে কন্যাশ্রী, সবুজশ্রী, রাস্তাঘাট, আমরা এই জিনিসগুলো কিন্তু রাখবো। তার ফলে সেই পাল্লাটাও নিশ্চয়ই একটা ভোটারদের একটা বড় অংশের কাছে একটা বড় হয়ে দাঁড়িয়েছে। ভোটের প্রচারে মমতা ব্যানার্জিকে যেভাবে একটানা ব্যঙ্গ করা হয়েছে, তা রাজ্যের নারী ভোটাররা একেবারেই পছন্দ করেননি। কয়েকজন নারী ভোটার বলছিলেন, আমার যেটা মনে হয় যে এখানকার পশ্চিমবঙ্গের মহিলা ভোটাররা তাকে সমর্থন করেছেন। দ্বিতীয়ত, ধর্মের বিভেদে রাজনীতি কোনোদিনও বাংলার মানুষ সমর্থন করে না, এর আগেও করেনি। সেই জন্যেই এবছর তৃণমূল এর যে জয় হয়েছে, তার মুখ্য ভূমিকা নিয়েছে এই দুটি কারণ। তৃণমূলের রাজ্যতে আমাদের নানা রকমের অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগগুলো বলার জায়গা আছে এবং সেগুলো লাগাতার আমরা বলতে থাকবো, সেই ভরসা আছে। আর তৃণমূল ছাড়া বিজেপিকে আটকানোর জন্য আর কোনো অপশন ছিল না, সেই কারণে তৃণমূল এই ভোটটা পেয়েছে। এছাড়াও মমতা ব্যানার্জি যেভাবে নারীদের ক্ষমতায়নে নানা প্রকল্প নিয়েছেন, সেগুলো তার দলের প্রতি নারীদের সমর্থন বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক তপশ্রী গুপ্ত আরও একটা ব্যাখ্যা দিচ্ছিলেন, বিজেপি যে উত্তর ভারতীয় সংস্কৃতি পশ্চিমবঙ্গের ভোট প্রচারে নিয়ে আসার চেষ্টা করেছিল, তা আসলে ব্যাকফায়ার করেছে। এখানে সাধারণ মানুষ কি বলছে, বিজেপি এলে উত্তরপ্রদেশের মতো হয়ে যাবে পশ্চিমবঙ্গটা, বিজেপি এলে যোগী আদিত্যনাথের মতো লোক চলে আসবে মুখ্যমন্ত্রী হতে, বিজেপি এলে এখানে বিফ নিষিদ্ধ হয়ে যাবে, বিজেপি এলে এখানে অ্যান্টি রোমিও স্কোয়াড হবে। এই বাংলার কালচারটার সাথে বিজেপির কালচারটা কিছুতেই জেল করেনি। বিশ্লেষক এবং সাধারণ মানুষ এটাও মনে করছেন যে বিজেপির ধর্মীয় মেরুকরণের কারণে এবারে অধিকাংশ মুসলমানরাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। যে 27% ভোটের একটা অংশ বামফ্রন্ট বা কংগ্রেস চিরাচরিতভাবে পেয়ে এসেছে, সেটাও এবারে পড়েছে তৃণমূলে। আবার হিন্দুদের যে অংশটা বিজেপি বিরোধী, সেটা তো একচেটিয়াভাবে তৃণমূল পেয়েইছে, আর সেজন্যই বামফ্রন্ট এবং কংগ্রেস একটা আসন পেতেও সমর্থ হয়নি এবার। অমিতাভ ভট্টশালী, কলকাতায়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার স্টুডিওতে শাহনাজ পারভিনের কাছে।
ধন্যবাদ শাকিল। বিবিসি বাংলায় সোমবারের ফোন ইনে সবাইকে স্বাগত। জন্ডিস, গ্যাস্ট্রিক আলসার সহ পরিপাকতন্ত্রের নানা সমস্যা নিয়ে আজ আপনাদের প্রশ্নের জবাব দেবেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। ডাক্তার আহমেদ, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই প্রশ্ন করছেন মানসুরা সোনিয়া ঢাকা থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলছি, মানসুরা সোনিয়া। আমি আসলে আমার ছেলের একটা সমস্যা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম, ডক্টরকে প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি আপনার প্রশ্নটি করুন। আমার ছেলে বয়স 15 বছর। ওর গত 1.5 বছর থেকে মানে পেটের বিভিন্ন ধরনের সমস্যা, তার মধ্যে হচ্ছে গ্যাস্ট্রিক সম্পর্কিত, যেমন খেলে বুক জ্বলা করা, খাওয়ার পরেও পেটে ব্যথা, গলায় ব্যথা এবং ঘন ঘন ঢেকুর ওঠা, এই সমস্যাটা হচ্ছিল। তো প্রাথমিকভাবে কিছু আমরা ট্রিটমেন্ট করেছি আর কি, ঘরোয়াভাবে, যেহেতু লকডাউনটা খুব কঠোর ছিল। এন্ড দেন এই পরিপ্রেক্ষিতে মানে এই বছরের সমস্যাটা আরো বেশি সিভিয়ার আকার ধারণ করেছে। তো আমি ডক্টরের শরণাপন্ন হলে আমাকে কিছু টেস্ট দেওয়া হয়। তো প্রাথমিকভাবে কিছু ওষুধ দেওয়ার পরে তাকে কিছু টেস্ট করানো হয়, ব্লাড এবং হোল অ্যাবডোমেন। তো দেখা গেল যে টেস্টের রিপোর্ট তার আলহামদুলিল্লাহ ভালো এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু ওষুধ দেওয়া হয় তাকে, এবং ওষুধগুলো সে এখন কন্টিনিউ করছে। ওর কিন্তু আরেকটা সমস্যা আছে যে ওজন কমে যাচ্ছিল, ওজনটা কমাটা এখনো কন্টিনিউ করছে আর কি। তো আর ডক্টর আমাকে যেটা অ্যাডভাইস করেছেন যে ওষুধগুলো দেওয়ার পরে যদি তার এই সমস্যাটা কন্টিনিউ করে তাহলে আবার একটা এন্ডোস্কোপি করতে আর কি। তো আমি একটু ডক্টরের সাথে একটু জানতে চাচ্ছিলাম যে এই পরিপ্রেক্ষিতে আমার আসলে কি করণীয়। ধন্যবাদ আপনাকে। আপনার যে সমস্যার কথা, আপনার ছেলের সমস্যার কথা বলেছেন, এটা কিন্তু অত্যন্ত একটা কমন সমস্যা। এটা কিছুটা আমরা যেটা গ্যাস্ট্রিক রোগ বলি, এটা গ্যাস্ট্রিক তো আসলে রোগ না, এটা হলো পেপটিক আলসার রোগ, এই জাতীয় রোগ, এবং এর সাথে রিফ্লাক্স সিমটম আছে। রিফ্লাক্স মানে যে পাকস্থলী থেকে খাবারটা যখন গলার উপরের দিকে চলে আসে, যেটা নর্মালি আসে না, ওরকম হলে কিন্তু গলা বুক জ্বালা পোড়া হয়। তো এটা খুব খারাপ সমস্যা না। আপনার ছেলের একটাই খারাপ লক্ষণ আছে, যে ওজন কমে যাচ্ছে। এটা না হলে কিন্তু আর বাকি তার যে বয়স, এটাতে কোনো সমস্যা হবে না। এবং এটা আপনাকে একটা খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। আপনার যেসব খাবারের সমস্যাটা হয়, যেমন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, রিচ ফুড, এগুলো অ্যাভয়েড করবেন, ভুঁড়ি বোঝ অ্যাভয়েড করবেন, খাবার সাথে শুবে না, এই জিনিসগুলো করবেন। করার পর আপনার ডাক্তার যে ওষুধ দিয়েছে, আমার ধারণা যে এটা রিলিভেন্ট ওষুধ দিলে কিন্তু আপনার ছেলের সমস্যা কমে যাবে। আপনি 2 থেকে 3 সপ্তাহ ট্রাই করে দেখেন, না হইলে আপনাকে এন্ডোস্কোপি করে নিতে হবে, এটাই কিন্তু নিয়ম। আমার ধারণা যেটা করলে আপনার ছেলের প্রবলেম আইডেন্টিফাই হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে সে ভালো হয়ে যাবে। এবারে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাহজাবিন রহমান মাইশা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার মেয়ের বয়স 15 বছর। ও মানে কোনো খাবার খেলে খাওয়ার 5 থেকে 7 মিনিট পরেই ও টয়লেটে যায়। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এটা কোনো পরিপাকতন্ত্রের কোনো সমস্যা কিনা। না, এটা ডেফিনেটলি পরিপাকতন্ত্রের সমস্যা। তো এটা যদি ধরেন অকেশনাল হয়, হঠাৎ হয়, মাঝে মধ্যে হয়, তাতে বোধহয় আপনার ওয়ার্ডের কিছু নাই। কিন্তু এটা যদি ধরেন সবসময় হচ্ছে এবং এটা অনেকদিন থেকে হচ্ছে, তাহলে কিন্তু একটু চিন্তা করতে হবে। এটা প্রধানত যদি অন্য আর কোনো সমস্যা না থাকে, ধরেন পায়খানাতে রক্ত যাচ্ছে না, তার জন নাই, খাবার রুচি নাই, ওজন কমছে না, এরকম না হলে এটা আইবিএস নামে একটা রোগ আছে। আইবিএস অত্যন্ত কমন রোগ, সম্ভবত এই রোগের নাম আপনারা শুনেছেন। তার কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এরকম হলে আমরা কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের অভ্যাসগুলো দিই। একটু আগে যেগুলো বলছিলাম, যে দুধের খাবার, রিচ ফুড, বাইরের খাবার, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আমরা কিছু ওষুধ দিই, খুবই নর্মাল ওষুধ, এগুলো খুব জটিল কোনো ওষুধ না, সেগুলো দিলে কিন্তু অধিকাংশ রোগী ভালো থাকে। আর এটা যে আইবিএস রোগ হয়, এটাতে আপনার অরেড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা থেকে অন্য কোনো জটিলতা বা অন্য কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার একটু ডায়েটটা মডিফাই করে দেখেন, যদি কাজ না আসে তাহলে আমার মনে হয় নিকটস্থ যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেন, তাতে টুকটাক ওষুধ দিবে, দেখবেন যে আপনার মেয়ে ডেফিনেটলি উপকৃত হবে, ভালো হয়ে যাবে। এবারে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আব্দুল্লাহ আল রাকিব। জি, রাকিব স্যার। জি স্যার, আমি প্লাস মানে মোটামুটি প্রায় 4 বছর হলো কনস্টিটিউশনের সমস্যায় ভুগতেছিলাম। তো এই গত 4-5 মাস আগে ডাক্তারের সাথে দেখা করছি। তো উনি ওষুধ দিয়েছেন, এরপরে হচ্ছে আপনার টেস্ট করাইছেন। তো তাতে করানোর পরে বি ভাইরাসের জন্য টিকা নিতে বলছেন। তো 1 মাসে একটা, 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা, তো 2টা মোটামুটি নিচ্ছি। তো
এরপরে আবার ওরকম সারে নাই, যার কারণে আবার দেখা করছে 1 মাস খানিক আগে। তো যে ম্যাডামের সাথে দেখা গেছিলাম উনি ছিলেন না, আর একজন স্যার ছিলেন। স্যার বললেন যে এটা তোমার পেটের মানসিক রোগ। তো যাই হোক, এখন আসলে ওরকম পরিপূর্ণ সুস্থ না। আপনার কি প্রধানত সমস্যা হলো কনস্টিপেশন, টয়লেট ঠিক মতো হয় না, এই তো? হ্যাঁ, এটা মানে প্রায় 3-4 বার দেখা করছি ম্যাডাম, এইটাই লিখছে আর কি রোগের বিবরণের ক্ষেত্রে, কিন্তু লাস্ট যখন দেখা করছি তখন এখানে অন্য কিছু লিখছে। ঠিক আছে, আপনার যে টিকা নিচ্ছেন ওটা কিন্তু ঠিকই আছে, টিকাটা আপনার নিয়ে নেওয়া উচিত। আমরা সবাইকে অ্যাডভাইস করি যারা টিকা নেয় নাই সবারই টিকা নেওয়া উচিত। এটা অত্যন্ত কার্যকরী টিকা এবং খুব ভালো টিকাটা নিলে কিন্তু বি ভাইরাস থেকে যে ক্ষতিটা হয় সেটা আপনার হওয়ার সম্ভাবনা প্রায় 0 হয়ে যাবে। আর কনস্টিপেশনটা কিন্তু কমন সমস্যা এবং এটা কিন্তু অনেক কারণে হয়ে থাকে। তো আপনার আপনার যেহেতু বয়স বেশি না, আপনার কনস্টিপেশন আছে, সাথে ওজন কমে না, পায়খানা রক্ত যাচ্ছে না, পেটে কোনো চাকা হয় নাই বা ওজন কমে যাচ্ছে না, এরকম না হলে বোধহয় আপনার অলরেডি কিছু নাই। এটা তো আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, যেমন ধরেন আপনার খাবারের মধ্যে ফাইবার জাতীয় আঁশ জাতীয় খাবার একটু বাড়াতে হবে। তার মানে ভাত, আমরা যেটা ভাত খেতে আঁশ থাকে, সবজি খেতে হবে, ফল খেতে হবে, ইসবগুলো ভুসি খেতে পারেন। এখন যেমন বেল পাওয়া যায়, আপনি বেল খেতে পারেন। পানিটা রেডিকুয়েট খাবেন, একটু ফিজিক্যাল ওয়ার্ক করবেন, একটু হাঁটাচলা করতে হবে। এগুলো করলে কিন্তু কিছু উন্নতি হবে। তা যদি না হয় তাহলে আমরা কিছু ওষুধ আছে, সেগুলো কিন্তু মানে কমন ওষুধ, ইজি অ্যাভেলেবল, চিপ ওষুধ, এগুলো খেলে কিন্তু আপনার এই সমস্যা কমে যাবে। আমার ধারণা যে আপনার যদি চিকিৎসক দেখিয়ে থাকেন, ওনার চিকিৎসায় যদি ভালো ফলাফল না পেয়ে থাকেন, আপনি একজন নিকটস্থ যে কোনো একজন পরিপক্ক লিভার রোগের ডাক্তার দেখাবেন। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কিন্তু আমাদের এই লাইনের পরিপক্ক লিভার রোগের ডাক্তার আছে। আপনি একজনের সাথে কনসাল্ট করেন, তাহলে আমার ধারণা যে উনি আপনাকে টুকটাক ওষুধ বা অ্যাডভাইস দিলে আবার একটু বলে দিবে, তাহলে আপনার এই সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ। এবারে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শোয়েব হোসেন সাইফ। জি, আমার বয়স হচ্ছে 22 বছর এবং আমার যে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। মূলত হচ্ছে আগে হচ্ছে সকালবেলা অনেক গ্যাস্ট্রিক হতো, ঠিক ছিল, কিন্তু ইদানিং 2 মাস যাবত যেটা দেখা যাচ্ছে যে হচ্ছে আমার পেটটা ভোরবেলা ওঠার পর পেটটা অনেক ফুলে থাকতেছে এবং হচ্ছে বমি বমি ভাব হচ্ছে এবং হচ্ছে প্রায় সময় অনেকদিন বমি হচ্ছে। তো দেখা যায় যে ভোরবেলা ওঠার পরে সেটা আস্তে আস্তে যখন সময়টা গড়াতে থাকে 12টা-1টা বাজে, তখন দেখা যায় যে এটা চলে যায়। কিন্তু হচ্ছে মানে সেটা চলে যাওয়ার পর তারপর পরবর্তী দিন দেখা যায় যে আবার এরকম হচ্ছে ভোরবেলা উঠছে। তো এখানে হচ্ছে বমি বমি ভাবটা এটা হচ্ছে রেগুলারলি দেখা যাচ্ছে এবং হচ্ছে বমি মাঝে মাঝে হচ্ছে। যে সমস্যাটা আর গ্যাস্ট্রিকের সমস্যাটা মানে সারাদিন ওরকম কিছু হয় না, বাট ওই যে ভোরবেলা ওঠার পরই হচ্ছে আমার এরকম দেখা। ধন্যবাদ আপনাকে। এটা যে সমস্যার কথা বলছেন, আমরা যে সমস্যাগুলো এতক্ষণ আলাপ করলাম প্রায় ওগুলো কাছাকাছি সমস্যাই। এটা গ্যাস্ট্রিক বলতে কোনো রোগ না, এটা এই জাতীয় রিলেটেড অন্য কোনো রোগের থাকলে এরকম সমস্যা হয়। তো আপনারও যেহেতু বয়স কম, আপনার অন্য কোনো সমস্যা নাই, এটা কোনো খারাপ সমস্যা হওয়ার সম্ভাবনা আমি মনে করি কম। তবু আপনার যেটা করতে হবে যে এই খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে হবে। যে খাবারটা খেলে আপনার সমস্যাগুলো বেশি হয় বলে মনে করেন, পার্টিকুলারলি আমি একটু আগে যেটা বলছিলাম, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, রিচ ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, এগুলো আপনি অ্যাভয়েড করেন। আপনার কোনো সময় ভুরিভোজ করবেন না এবং খাবারের সাথে সাথে রাতে শোবেন না, খাবারের 2 ঘন্টা পরে শোবেন। তাহলে কিন্তু আপনার একটু অনেক জিনিস থেকে আপনি রিলিফ পাবেন। আর পাশাপাশি এই যে সিমটম আছে, আমরা সিমটম শুনে যে ওষুধগুলো দিতে হবে বলে মনে করি, এগুলো ধরেন ডমপেরিডন জাতীয় ওষুধ যদি আপনি খান, আই থিঙ্ক আপনার এটাতে কিছুটা উপকার হবে। তাতে 15-20 দিন খেয়ে দেখেন। আমরা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ ট্রাই করি, যেহেতু আমরা বয়স কম। তাতে কিন্তু কাজ না হলে নিকটস্থ যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রপারলি পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাবে। তাহলে আমার ধারণা যে আপনার এটা প্রবলেমটা আইডেন্টিফিকেশন হবে, প্লাস হলো এটা সঠিক চিকিৎসাটা হবে এবং আমার ধারণা যে এটা নিরাময়যোগ্য সমস্যা এবং এটাতে আপনার ভয় পাচ্ছে। ডক্টর ফারুক আহমেদ, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই যে ধরেন অনেকেই আজকাল আছে যে সামান্য একটু বুক ব্যথা বা গ্যাস্ট্রিক বলে মনে করলে খুব দ্রুত টপাটপ কয়েকটা অ্যান্টাসিড খেয়ে ফেলে, কিন্তু ঠিক কোন পর্যায়ে গেলে আসলে উদ্বিগ্ন হওয়া উচিত, সেই সিমটমগুলো কি? বুকের ব্যথা কিন্তু আমরা সবসময় খুব সিরিয়াসলি দেখি, পার্টিকুলারলি কারো যদি বয়স একটু অ্যাডভান্স স্টেজে 40-এর বেশি হয়, তার যদি ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তার যদি কোলেস্ট্রল বেশি থাকে, তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে,
সে যে স্মোকার হয়, এরকম যদি হয় তার বুক ব্যথা হলে কিন্তু আমি মনে করি যে বিলম্ব না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হওয়া উচিত যে এটা তার হার্টের ব্যথা নয়। আপনি যখন হার্টের ব্যথা নয় বলে নিশ্চিত হবেন তখন আপনার কিন্তু অ্যান্টাসিড খান বা এই গ্যাস্ট্রিকের অনেক ওষুধ আছে সেগুলো খান, সেগুলোতে কোনো ক্ষতি কিছু নাই। আর কারো যদি বয়স কম হয়, তার যদি যে রিস্ক ফ্যাক্টর বললাম এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে হয়তো সে ট্রাই করতে পারে। কিন্তু এটা যদি ধরেন অ্যান্টাসিড খেলেন বা এরকম গ্যাস্ট্রিকের ওষুধ খেলেন, একটা রিজনেবল টাইমের মধ্যে যদি না কমে, তাহলে কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে ঘরে বসে থাকা উচিত না। হোক সাধারণ রোগ, না হোক হার্টের রোগ, তবুও আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার নিশ্চিত হওয়া উচিত যে এটা আপনার হার্টের ব্যথা নয়। সুতরাং বুক ব্যথা নিয়ে কাউকেই বলবো যে অবহেলা করবেন না, বিলম্ব করবেন না। বুক ব্যথার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবারে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন শিমু আক্তার। হ্যাঁ, যেখানে আমরা অনেক সময় হয় কি, হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। যে খাবারটা ঠিক সময় মতো টাইম মেনটেন করে খাওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে হয় কি যে একটু বেশি খাওয়া হয়ে গেলে বুকের ভিতরে ব্যথা কিংবা পেটে ব্যথা, অথবা যখন ক্ষুধা লেগে যায় তখন এই সমস্যাটা হয় যে পেটে ব্যথা, বুকে ব্যথা। তো এটা খুবই বুকে ব্যথাটা অনেক স্থায়ী থাকে, তখন অনেক বেশি যন্ত্রণা অনুভব হয়। তো এর থেকে পরিত্রাণের উপায় কি, আর আমরা পরিপাকন তন্ত্রকে কিভাবে সুরক্ষা দিতে পারি, কোন ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং কিভাবে মেনটেন করা উচিত, সময়টা যদি একটু বলতেন। যেটা শেষের দিক থেকে শুরু করি, প্রথম হলো পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রথম হলো যেটা আপনাকে পরিমিত খাবার খাইতে হবে। ওভার ইটিং বা ফুল স্টমাক কোনো সময় খাওয়া যাবে না। খাবারটা অবশ্যই সুষম খাওয়া উচিত, খাবারটা অবশ্যই স্বাস্থ্যসম্মত খাওয়া উচিত, খাবারটা অবশ্যই সহজপাচ্য খাওয়া উচিত। এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার পেটে হজম হয় না বা পেট খেলেই অসুবিধা হচ্ছে, এই খাওয়াগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাইলে কিন্তু আপনার পরিপাকতন্ত্র তথা সারা শরীরের স্বাস্থ্যই ভালো থাকবে। আর আপনার যে সমস্যার কথা বলছেন, প্রথম হলো যে আপনাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারলে কিন্তু ভালো। শরীর তো একটা মেশিন, এটারও কিন্তু একটা ডিসিপ্লিন আছে। আপনার যখন খাওয়া দরকার, যেই সময় খেয়ে আপনার অভ্যস্ত, আপনাকে চেষ্টা করা উচিত যে আপনার সেভাবে আপনার শিডিউলটা মেনটেন করা। ইরেগুলার ডায়েট হ্যাবিট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। যদি এটা সাইন্টিফিক্যালি খুব বেশি প্রমাণিত না, তবুও আমরা মনে করি যে রেগুলার খাওয়ার শিডিউলটা, ডিসিপ্লিনটা ঠিক রাখা উচিত। এবং কোনো সময় আপনার যে একবেলা খেলেন না, পরের বেলা আপনি ওভার ইটিং করলেন, এটা কিন্তু কোনোভাবে বৈজ্ঞানিকভাবে অ্যাকসেপ্টেবল না। কোনো সময় ওভার ইটিং করা যাবে না। আপনার সবসময় পরিমিত খাবেন। স্টমাকের, আমরা মুসলিম যারা আমরা বলি যে স্টমাকের 1/3 ফাঁকা থাকতে হবে, কোনো সময় ফুল স্টমাক খাবেন না। তাইলে কিন্তু আপনার এই যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে, খাওয়ার পর অস্বস্তি লাগে, বুকে ব্যথা হচ্ছে, অন্য সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু কমে যাবে। আমাদের হাতে সময় খুবই কম রয়েছে, আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি। এবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে লিপি আক্তার যোগ দিচ্ছেন, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। ম্যাডাম, আমার আছে না মাঝে মধ্যে পেট ব্যথা হয়, পেট ব্যথা হলে বমি হয়ে যায়, এমন সময় আছে যে সারা রাত্র ব্যথা করে বমি হলে তারপর গ্যাস্ট্রিকের ওষুধ খেলে একটু কমে, তারপর পিঠও ব্যথা করে, কতক্ষণ যখন কাজ করি তখন দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না, পিঠ পুড়ে পুড়ে ব্যথা করে, তখন শুয়ে যেতে হয়। ঠিক আছে প্রিয় শ্রোতা, আপনার যে প্রবলেমটা বলেছেন এটাও তো মনে হচ্ছে কমন সমস্যা। আমি জানি না আপনি আল্ট্রাসোনোগ্রাম করেছি কিনা। আপনি বিলম্ব না করে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাম করে ফেলেন। আল্ট্রাসোনোগ্রাম করলে সম্ভবত আপনার প্রবলেমটা আইডেন্টিফাই হয়ে যাবে। তাতে না হলে হয়তো আপনাকে এন্ডোস্কোপি করতে হবে। এই দুইটা পরীক্ষা করলে অবশ্যই আপনার কারণ পাওয়া যাবে। আপনার পিত্তথলি, পিত্তনালী বা অগ্নাশয় ঠিক আছে কিনা এটা আগে দেখা দরকার। এগুলা ওই সব জায়গার রোগের লক্ষণ। আমার অ্যাডভাইস হলো আপনি অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নেন এবং আপনার আল্ট্রাসোনোগ্রাম এবং এই পরীক্ষাগুলো করে ফেলেন। শেষ করছি ফোন ইন, আমাদের হাতে সময় একেবারেই নেই। ডক্টর ফারুক আহমেদকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি লন্ডন স্টুডিওতে শাকিল আনোয়ারের কাছে। শাহনাজ, আপনাকে ধন্যবাদ। এখনকার প্রধান খবর, কোভিডের টিকা নেওয়া বিদেশি নাগরিকদের ভ্রমণের অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর বাংলাদেশে ঈদের আগে পরে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ থাকবে। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার।